এলো সেই সাঁঝ লগন বিষণ্ণ মন নিঝুম রাতের মায়া। এলো সেই সাঁঝ লগন বিষণ্ণ মন নিঝুম রাতের মায়া। জীবনেরই সুরে ফিরে ফিরে চাওয়ালো ছায়ায় এলো সেই সাঁঝ লগন। কোথায় সেই দিন আমার ভেসে যাওয়া সুখের খেয়ায় ভুলে? কোথায় সেই দিন আমার ভেসে যাওয়া সুখের খেয়ায় ভুলে? বড় একাদি সঙ্গীবিহীন বাঁচা দিনের আশায়। জীবনের সুরে ফিরে ফিরে চাওয়ালো ছায়ায় বড় একাদি। নমস্কার, গান অন্তহীনের এক নতুন পর্বে আমি একা নই, আপনারা সঙ্গে আছেন। আর যে বলল যে তার দিন বড় একা, সেও একা নয়। আপনারা সকলেই তার গান শোনার জন্য রয়েছেন। আমাদের সকলের প্রিয় রূপঙ্কর। রূপঙ্কর, এই গানটা শুনতে শুনতে যতবার শুনি, আজকেও শুনলাম, যে প্রশ্নটা মাথায় ঘোরাঘুরি করে সেটা আমি হয়তো তার উত্তর কিছুটা জানি, কিন্তু আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তারাও হয়তো অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না। এই গানের ভেতরে যে রাগের ছায়া আছে, যে গায়কিতে তুমি গাইলে গানটা, অনেকেরই হয়তো কৌতূহল হয় বা হবে যে এই গায়কিটা, এই রাগাশ্রিত বা রাগের ছায়া আছে এরকম গানের ভাবনা বা এর শিক্ষা কোত্থেকে এলো? পরিবার থেকে এলো? আমার তো মনে হয়, আমি যতদূর জানি তোমার পরিবারের ভেতরে রাগ সঙ্গীতের চর্চা ছিল। হ্যাঁ, আমার বাবা তারাপদ বাবু এবং জ্ঞান প্রকাশ বাবু ছাত্র ছিলেন, তো ক্লাসিক্যাল মিউজিক সবসময় বাড়িতে হতো এবং বাবার কাছেই হাতে খড়ি বলা যায় শেখা। তবে আমি খুব কি বলবো, ফাঁকিবাজ স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তো যাই হোক, বাবার কাছে শুরু ক্লাসিক্যাল মিউজিক শেখা। তার মাও রবীন্দ্রনাথের গান শিখতেন দ্বিজেন বাবুর কাছে, তো মার কাছে রবীন্দ্রনাথের গান। আর বাড়িতে আমি বিশেষত মামার বাড়ি ঘেঁষা আর কি, মামার বাড়িতে বড় হওয়া বেশিটা। তো মামার বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে একটা রবীন্দ্রিক পরিমণ্ডলের মধ্যে আমি বড় হয়েছি। তো রবীন্দ্রসঙ্গীত আর বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিক, এই ঘরানার মধ্যে আমার একটা বড় হয়। এটা আমাকে নিশ্চয়ই আমাকে পুষ্ট করেছে, আমাকে বড় হতে সাহায্য করেছে। এবং আমি আমার মনে আছে তোমার সঙ্গে প্রথম আলাপ হলো, সেটা কোন সাল? 1995 বা 96? না, আমার সাথে তোমার আলাপ হয়েছে প্রেস্টো ইয়েতে। তোমার ওটা হচ্ছে আমার 95-এ ফার্স্ট অ্যালবাম, 95-এ, এবং প্রেস্টোতে রেকর্ডিং হচ্ছিল তুমি শুনবে কি। সেই সময় তুমি এসেছিলে অমিত দার সাথে কথা বলতে, মনের জানালার গান সিলেকশন করতে। আচ্ছা আচ্ছা, অবশ্য তোমার কথা তার আগে আমি শুনেছি আমারই এক বন্ধুর কাছে, ত্রিনঞ্জন, আমার বাবার ছাত্র ছিলেন। ইয়েস, এবং ত্রিনঞ্জন আমাকে প্রথম বলেছিল যে
শ্রীকান্ত তুমি রূপঙ্করের গান শুনেছো? তো আমি বলি না, আমি শুনিনি, কিন্তু তার ঘটনাচক্রে ওই কথাটা আমাকে বলার কিছুদিন পরেই কোনোভাবে তোমার গান শুনলাম, এবং বন্ধুরা সেই যে ভালো লাগা ছিল সেটা আজও রয়েছে, ভীষণভাবে রয়েছে, এবং দিন দিন সেই ভালো লাগাটা বেড়ে যাচ্ছে। এবং তারপর যখন আমার মনে আছে আমাদেরও স্টুডিওর কাজ চলছে, তুমিও কোনো একটা কাজে এসছো, ওইদিকে বোধহয় মিক্সিং চলছে, এদিকে অন্ধকার ঘরে তোমার হাতে গিটার, আমি ওকে বলছি একটু জগদীশ সিং এর গান করো। এবং আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যে আমার মতো রূপঙ্করেরও একজন প্রিয় শিল্পী হচ্ছেন প্রয়াত জগদীশ সিং। একদম, মানে একটু দুলাইন হোক না, মানে এইসব এই এলো সেই সাঁঝ লগনের ভাবনা চিন্তাগুলো কোনখান থেকে আসছে, সেই সোর্স গুলো আমাদের জানা দরকার। तुम नहीं हम नहीं शराब नहीं, तुम नहीं हम नहीं शराब नहीं, तुम नहीं हम नहीं शराब नहीं, ऐसी तन्हाई का जवाब नहीं। गाहे गाए इसे पढ़ा कीजिए, गाहे गाए इसे पढ़ा कीजिए, दिल से बेहतर कोई किताब नहीं, ऐसी तन्हाई का जवाब नहीं, तुम नहीं हम नहीं शराब नहीं। সেই ছাত্র জীবনে আমরা তখন বোধহয় ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, মানে এই অ্যালবামটা একদম চিবিয়ে খেয়ে আমরা শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ, কাম অ্যালাইভ। জগজিৎজির কথা এই জন্য তুললাম যে এটাই বোঝাবার জন্য যে রূপঙ্করের এই যে আমাদের সব শুনতে শুনতে বড় হওয়া, তো শিখছে যত, শুনছে তারও বেশি। শোনার জন্যই তো, শোনার জন্য আমাদের শুনেই আমাদের অনেকটা শেখা হয়, এবং হয়তো বেশিরভাগটাই হয়। এবং আমরা যারা একটু খুঁটিয়ে শুনছি, আমরা বুঝতে পারছি কোন কোন জায়গা থেকে তুমি ইন্সপায়ার্ড হয়েছো, কার কার গান বা সুর বা গানের চলন তোমাকে ইন্সপায়ার করছে। অনেক নাম উঠে আসবে, তার মধ্যে একজন নাম অবভিয়াসলি রাহুল দেব বর্মন। ভীষণভাবে। হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো জায়গা থেকে ভীষণ ইচ্ছে করছে ওই গানটা একটু শুনতে। এই কথা যখন বললামই, আমারও খুব প্রিয় শিল্পী নোরা জোন্স। হ্যাঁ, তুমি গানটা গেয়েছিলে, খুব সুন্দরভাবে গানের মুডটাকে তুমি বার করেছো, এবং সেটাকে তুমি একেবারে আমাদের একটা বাংলা গানের ফ্লেভারে তুমি নিয়ে এসছো সেই জিনিসটাকে। এই গানটা আপনাদের সকলের প্রিয় গান তো জানি, আমারও ভয়ঙ্কর প্রিয় গান, আমার পুত্রেরও ভীষণ প্রিয় গান। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, আজ যেন ভেসে যায় ধুলো মেঘের ধার ঘেসে, তোমার কথা তোমার বলছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা, ডেকে ডেকে শব্দহীন ছুঁয়ে দেখো এমন গহীন, এ ঘোর যেন কাটে না প্রিয়তমা, শরীর মনে আড়ালে তুমি আছো শুধু তুমি, তুমি এসো আমার কাছে, এ গিটারে তুমি বাজে, ভালোবাসো তুমি আমার
তুমি ছাড়া অসহায় প্রিয়তমা, প্রিয়তমা। কি মনে হয় তোমার বলো তো, আজ থেকে হয়তো 30-40 বছর আগে আমাদের শোনার মাধ্যমগুলো এত বিস্তৃত, এত জোরালো ছিল না। এখন যেমন একটা মানুষ একটা বাটন টিপলেই সব সারা পৃথিবীর সমস্ত গান বাজনার দরজা তোমার চোখের সামনে খুলে হয়ে যাচ্ছে। যাচ্ছে। 10-15 বছর আগেও ছিল কি? 10-15 বছর আগে হ্যাঁ, হয়তো ছিল না। তো আমি কথাটা এই জন্যই তোমাকে বলতে চাইছি, তোমার ভাবনাটার বুঝতে চাই যে এখন নিজের দেশের গান যেমন মানুষ শুনছে, অন্য দেশের গান মিউজিকও শুনছে, তার মধ্যে গানের জায়গা আছে, তার মধ্যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের জায়গাও আছে। তোমার কি মনে হয় যে এই যে দেয়া নেয়াটা চলছে, তাতে কখনো আমাদের নিজেদের বাংলা গানের যে একটা চরিত্র ছিল, একটা হলো তো ছিল, সেটা থেকে কি কখনো দূরে সরে যাচ্ছে বা কখনো বা পুষ্ট হচ্ছে, কি মনে হয়? দেখো, আমার মনে হয় যে বাংলা গান যেভাবে তৈরি হচ্ছে গত 3-4 বছরে, বাংলা আধুনিক গান, সে ধরো আমার নিজের কাজ বলো, আমি অন্য অনেক কম্পোজারের কথা বলবো, জয়ের কথা বলবো, এরা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই বিদেশি সঙ্গীত তো আগেও শুনেছি, এখন আরো অনেক সহজে শুনি, কিন্তু বাংলা গানের যে একটা চরিত্র আছে, সেই চরিত্র থেকে বেরিয়ে কখনোই আমরা গান তৈরি করার কথা ভাবি না। আমি যখনই একটা গান তৈরি করি তখন আমার মাথাতে থাকে যে প্রথমত বাংলা শব্দ খুব মানে খুব সফট, খুব কোমল শব্দ। হ্যাঁ, তো সেই শব্দগুলোকে আমি যখন সুরের মধ্যে, আমি তো ক্লাসিক্যাল মিউজিক গাই না, যেখানে শব্দের হয়তো অতটা প্রভাব না থাকলে হবে, আমি কতটা সুরে কতটা দক্ষ সেটা দেখালেই হবে, কিন্তু আমার এখানে শব্দটা খুব প্রয়োজনীয়। সেই জন্য তোমার কাছে পোয়েট্রির মূল্য আছে? নিশ্চয়ই, অবশ্যই মূল্য আছে। তো সেই জন্য আমি যখন পোয়েট্রির কথা ভাববো, তো তখন আমি মনে করব যে আমি যখন গান গাই, আমি যখন গান তৈরি করব, তখন বাংলা গানের চরিত্র থেকে বেরিয়ে গেলে সেই গানটা কখনোই বাংলা গান হবে না। অন্তত সেটা অন্য এক ধরনের মিউজিক হতে পারে, সেটা বাংলা গান হয়ে উঠবে না। তো আমরা কখনোই তা করি না। কিছু কিছু ব্যান্ড আছে যারা কাজকর্ম করেন, প্রতিষ্ঠিত ব্যান্ড এবং অপ্রতিষ্ঠিত ব্যান্ড প্রত্যেকেই, কিছু কিছু গানে তাদের তারা অনেকদিন আগে থেকে, কিন্তু সেটা এই কদিনের মধ্যে না, তারা অনেকদিন আগে থেকেই তাদের প্রেজেন্টেশনটা, তাদের একটু অন্যরকম। বাংলা গান কখনো সেটা হয়ে উঠবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমার যেটা মনে হচ্ছে যে ভালো কাজ তো প্রচুর হচ্ছে, আগেও হতো, এখনো হচ্ছে, খারাপ কাজও আগেও তো এখনো হচ্ছে। মানুষের ধৈর্য, মানুষ যাদের জন্য গান, যাদের জন্য আমরা বেঁচে রয়েছি, তারা কি শুনছেন? তারা কি শোনার, তারা কি সেভাবে শুনছে? সত্যি শুনছেন বলে আমার মনে হয় না। আমি বহু বছর ধরে গান গাইছি, তুমি বহু বছর ধরে গাইছো, তোমারও অজস্র ফ্যান রয়েছে, আমারও অজস্র ফ্যান রয়েছে, এবং সেই ফ্যানেদের সাথে আমার রেগুলার ইন্টারাকশন হয়। এখন তো ফেসবুক একটা মাধ্যম হয়ে গেছে, এবং তারা আমাকে নিয়মিত যোগাযোগ করেন। তারা কিন্তু আমার সিনেমার গান, ছবির গানের এই কিছু কয়েকটা বছরে কিছু ছবির গান কাকতালীয় ভাবে জনপ্রিয় হয়েছিল, সেই সব গান, এবং কিছু পুরনো বাংলা আধুনিক গান যেগুলো আমি গেয়েছি 2007-08 অব্দি, তারপরে গান সম্পর্কে কোনো তারা জানেই। এক্স্যাক্টলি, মানে এই কথাটা আমারও মনে হয় মাঝে মাঝে যে ইদানিং অনেক মানুষ এসে জিজ্ঞেস করেন যে আচ্ছা কিছু কি অ্যালবাম বেরোলো, কি বেরোলো। হ্যাঁ, মানে আজকে কথাটা তুমি তুললে বলে বলছি যে তাদেরকে যখন আমি পাল্টা একটু জিজ্ঞেস করেছি, আপনি কিছু শুনেছেন? হ্যাঁ, তখন দেখছি যে তারা গত 6-7 বছর কিছু শোনেনি, অথচ তারা ভীষণ কৌতূহল একটা দেখাচ্ছেন, কিন্তু সেই কৌতূহলটা সত্যি সত্যি কিনা মাঝে মাঝে সেটা নিয়ে আমার সংশয় জাগে মনের মধ্যে। সংশয় যেমন জাগছে শ্রীকান্ত দা, আমি তো খুব চিন্তিত যে এখন ধরো আমরা যখন এসেছিলাম 94-95 এর সময়, তখন তো বাংলা গান করে একটা কিছু সমাজ উদ্ধার করবো কি দেশ উদ্ধার করবো বলে আসিনি, বা বাংলা গানের, এটা তো আমার একটা রুটি রুজিও। হ্যাঁ, এটা নিয়ে তো আমার প্রফেশন, আমার পেশা। তো এখনকার ছেলে মেয়েরা যখন আসবে, তখন তারা কি ভেবে আসবে? তারা কি আর বাংলা গান করবে কোনোদিন? তারা করবে কিনা খুব সন্দেহ। এক্স্যাক্টলি, আমি জানি না যে এই যে সিঙ্গলস এর এখন একটা প্রচলন হচ্ছে, একটা সিঙ্গলস রিলিজ করা হচ্ছে, একটা ভিডিও করে, একটা গান তৈরি করে, সবাই খুব উত্তেজিত হয়ে অনেক করছেন, অনেকে করছেন, ফেসবুক ছেয়ে গেছে, বিভিন্ন শিল্পীরা, তারা গান শিখুক আর না শিখুন, তারা গেয়েই চলেছেন সিঙ্গলস। ইভেন তারা বাড়িতে বসেও গিটার বাজিয়ে গান গাইছেন এবং লোকের কাছে পৌঁছে যাচ্ছেন, যখন যা ইচ্ছে তাই করছেন। তো যাই হোক, খুব ভালো, আনন্দের কথা। এবং সেটা কি, সেগুলো কি জনপ্রিয় হচ্ছে? না। সেই সিঙ্গলস গুলো আমি নিজে সিঙ্গলস করেছি, আমাকে দিয়ে কয়েকজন করিয়েছেন, আমি পয়সা নিয়েছি, করেছি, সোজা কথা। এবার সেই গানগুলো তো কেউ আমাকে অনুরোধ করে না, অনুষ্ঠান।
তাহলে কোনটা, সিঙ্গেলস তো নয়, না। অ্যালবামও চলে না, হ্যাঁ। তাহলে কোনটা করলে আমাদের আমরা এগোবো? এটা তো একটা নিঃসন্দেহে একটা সংকটের খুব জায়গা। সংকটের, খুব সংকটের জায়গা, এবং বিশেষ করে তোমার সঙ্গে আমি একমত, গত 5-6 বছরে এই সংকটটা আমি আরেকটু বেশি ঘনীভূত হতে দেখছি। হ্যাঁ, যে মানুষ জিজ্ঞেস করছেন, গান শুনছি না, অথচ গান রয়েছে কিন্তু তারা গানের কাছে পৌঁছচ্ছে না, অথবা গান তাদের কাছে এসে পৌঁছচ্ছে না। কোথাও একটা যোগাযোগের কোথাও একটা ব্রিজিং এর আমি তোমাকে বলি, আমি এটা খুব কয়েকদিন আগে 6টা গান রেকর্ড করেছি, আমার বেসিক গান, এবং খুব খুব যত্ন করে করেছি কাজটা। আমি প্রত্যেকবার সবসময় যত্ন করে আমরা করি, কিন্তু আমার খুব ভালো লাগা হয়েছে কাজটা করে। কিন্তু আমি না বুঝে উঠতে পারছি না আমি গানগুলো রিলিজ করব কিনা। হ্যাঁ, তো সেগুলো কি এখন অপ্রকাশিত রয়েছে। আমি বুঝতে পারছি না আমি রিলিজ করলে কি হবে। মানে আমি ভাবছি যে রিলিজ করলে তো হয়ে গেল, আমি তার থেকে বরঞ্চ সময়ের অপেক্ষা করি, যে সময়টা যদি পাল্টায় তখন রিলিজ করি। কিন্তু আবার গানগুলো অনেক দিন ধরে যদি থেকে যায়, মানে আমি খুব একটা ডায়লেমার মধ্যে রয়েছি যে কি করব, গানগুলো নিয়ে কি করব। রিলিজ করব, আমি তো রিলিজ করব যারা শোনেন আমাকে তাদের জন্য, তারা কি শুনবেন? শোনাবো কি করে? রাইট। অথচ এত মাধ্যম শোনানোর। একদমই। এবং একটা সময় হয়তো এটাও মনে হচ্ছে যে কথাটা তুমিও কখনো কখনো বলেছো, বা আমার দু একজন গান বাজনার বন্ধু বান্ধবরা বলেছে যে কেউ না শুনলে আমরা নিজেরাই পরস্পরকে শোনাবো হয়তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো সেরকমই একটা গান আমার মনে হয় যে, আমি তোমার অপ্রকাশিত অ্যালবাম থেকে বলছি না, কিন্তু আমার একটা খুব প্রিয় গান, যে গানটা, তোমার অনেক গান জনপ্রিয় হয়েছে, অসম্ভব জনপ্রিয় হয়েছে, কিন্তু আমার এই প্রিয় গানটা, এটাও যদি ঠিক ততখানি জনপ্রিয় হতো আমি খুব খুশি হতাম। আমার খুব প্রিয় গান, তুমি বুঝতে পারছো কোন গান? হ্যাঁ, একটু প্লিজ। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কার পাল গোছে মন। কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে সে বলেনি কিছু, আমি সেই জন। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কাল গুছে মন। কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে সে বলেনি কিছু, আমি সেই জন। মেঘ নেমে এলো তার জানালার কাছে। শুকনো পাতাতে হাওয়া সারাটি দুপুর, যার লোভে বাজিয়েছে কিশোরী নুপুর। শুকনো পাতাতে হাওয়া সারাটি দুপুর, যার লোভে বাজিয়েছে কিশোরী নুপুর। যার টানে ভাসে ভরতি নয়ন, তুমি কি জানো না শুধু আমি সেই জন। মেঘ নেমে এলো তার জানালার কাছে, হাওয়া ডেকে নিল কাল গোছে মন। কি জানি তোমার মনে আছে কি না আছে, মুখে সে বলেনি কিছু, আমি সেই জন। মেঘ নেমে এলো তার জানালার কাছে। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives. আমার আপনার সবার প্রিয় অনুষ্ঠান আজকের রান্না।
সোম থেকে শুক্র দুপুর 2:10 ভিন্ন স্বাদের রকমারি খাবার বানানো দেখাবেন গৃহিণী থেকে শেফ সকলেই। দেখতে থাকুন আজকের রান্না সোম থেকে শুক্রবার দুপুর 2:10 থেকে। হয়ে গেছে মনে হয়, ঢাকনা খুলে দেখি। একদম রেডি। তুমি একটা গানকে একভাবে রেকর্ড করেছো ধরো, কিন্তু সেই গান যখন অনুষ্ঠানে তুমি পরিবেশনা করছো, সব জায়গার শ্রোতা একরকম নয়, সব জায়গার মাহলও একরকম থাকে না, এবং জায়গা বিশেষে একই গানকে তোমার নানা রকম ভাবে পরিবেশন করতে হতে পারে, এবং তোমার গানে ইম্প্রোভাইজেশন একটা খুব বড় ভূমিকা পালন করে, এটা আমার মনে হয়েছে বারবার। এবং তুমি ইম্প্রোভাইজ করো একেবারেই তোমার নিজস্ব একটা কায়দা আছে। আচ্ছা, প্রথমে বলি, দেখো শ্রীকান্ত দা, আমার যেটা মনে হয় যে একটা গান তোমার খুব জনপ্রিয় হলো, সেই গানটাকে তো তোমার আমি খুব অস্থির চিত্ত একটি মানুষ আর কি, আমার ভাগ্যিস খুব একটা শান্তশিষ্ট নই আর কি। একটা গান পরের পর একটি অনুষ্ঠানে তুমি বছরের পর বছর গেয়ে যাচ্ছ, সেইটা তুমি যদি একই রকম ভাবে গাওয়াটা খুব টাফ। আমি বেশ কয়েকজন গায়ক গায়িকাকে শুনেছি, বিশেষত আমি কয়েকটা লাইভ শো শুনেছি, যদিও সেগুলো সব সামনাসামনি নয়, ইউটিউবে শুনেছি লতা মঙ্গেশকরের। উনি যেরকম ভাবে রেকর্ড করেছেন হুবহু সেরকম ভাবেই গানটা গাইছেন, এবং সেটা খুব দক্ষতা লাগে। আমি অত দক্ষ নই, আমি না অত শান্ত হয়ে থাকতে পারি না। আমার মনে হয় যে আমি প্রথমত আমাকে নিজেকে ভালো লাগাতে হবে, ভালোবাসতে হবে, তারপর তো আমি অন্যকে ভালো লাগাবো। আমার ভালো লাগাটা চলে যায় আর কি গানটার প্রতি। সেই জন্য আমি একটু চেষ্টা করি অন্যরকম করে গাওয়ার, যাতে নিজের জন্য। আমি এই প্রসঙ্গে বলি, যেমন স্টেজে খুব সুন্দর ইম্প্রোভাইজ করতেন মান্না দা। হ্যাঁ, উনি একটাই গান, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো একটু রকম ফের করে দেন। হ্যাঁ, রকম ফের। ওটা না করলে না কি জানি আমার জানি মনে হয় যেন কিরকম একটা ভালো লাগছে না। একদমই একদম। মানে আমি ভাবি যে এটা করাটা কতটা ঠিক কি ঠিক না, কিন্তু আবার আমার মনে হয় আমার নিজের আসলে ভালো লাগে না যে আমি একই রকম ভাবে গানটা গাইবো, প্রত্যেক দিনই গেয়ে যাবো, আমার সেটা আমাকে বড় অস্থির করে তোলে। সেই জন্য আমি একটু ইম্প্রোভাইজ করি। আর ফোনেটিক্স ইউজ, স্ক্যাটিং করাটা আমার একটা, আমি অ্যালজেরোর খুব ভক্ত ছিলাম, এবং ওই স্ক্যাটিং তখন অনেক ছোটবেলায় আমার জেঠুর রেকর্ড প্লেয়ার ছিল, সেখানে অ্যালজেরো শুনতাম। অ্যালজেরোর স্ক্যাটিং করা আমার খুব ভালো লাগতো। এবং তারপরে আমি আর ডি বর্মনের খুব ভক্ত। আর ডি বর্মনের একটা স্ক্যাটিং করার টেন্ডেন্সি ছিল, এবং সেটা কি যখন আমি দেখলাম বাবা আর ডি বর্মনও হিন্দি গানে বাংলা গানে এরকম করেছেন, মানে ইন্ডিয়ান মিউজিকে এগুলো করেছেন, নিয়ে এসছেন, তাহলে আমিও করি। যে কথাটা বললে এবং যে গানের যে কথার সূত্রে তুমি আজ শ্রাবণের বাতাস বুকের কথা বললে, আরেকটা মনে হচ্ছে আমি না এত অশিক্ষিত একজন মিউজিশিয়ান যে মানে শ্রাবণ তো একটু জয়জয়ন্তী ঘেঁষা। এবার আমার প্রচন্ড টেন্ডেন্সি হয় গানটার সাথে একটু মেঘ আর দেশ মিশিয়ে কিছু গাওয়া। এবার সেটা যেই গাই, তখন আমার একজন এসে বলছে আপনি জয়জয়ন্তীর উপর একটা গান, তাতে আমার মেঘ আর দেশ গান কেন? হ্যাঁ, আমি আচ্ছা আমার গেয়ে ফেলি, জানেন তো আমি ভুল করে গেয়ে ফেলি, আমি কোনো কারণ নেই, ভেবে চিন্তা করি না। সত্যি আপনি শেখেননি। ভাগ্যিস শেখনি। গানটা শুরু করো। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়ে, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়ে, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শুধু মেঘে সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ
ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায় আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায় আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায় আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায় এই যে ধরো তুমি অনুষ্ঠান শুরু করলে এলো সেই সাঁঝ লগন, এই গানটা গাইলে আজ শ্রাবণের বাতাস বুকে, এই গানের সুর করেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়, সৈকতের লেখা ছিল। তুমি একটু আগে গিয়েছো মেঘ নেমে এলো তার জানালার কাছে, তার মধ্যেও একটা একটু রাগের একটা আভাস ছিল। আমি সেই জায়গা থেকে বলছি, যেমন আমি খুব রিসেন্ট টাইমে জয়জয়ন্তীতে কেউ গান কম্পোজ করছে বা গাইছে এরকম আমি শুনিনি। আমি একটু আগে বলছিলাম না যে ওয়েস্টার্ন মিউজিকের কথা বলছিলাম, তোমার কি মনে হয় যে এই যে এত একটা রাগরাগিনীর একটু কালার থাকলে একটা গানের, আমাদের মুখ দিয়ে একটা, তোমার মুখ দিয়ে একটা আহা বেরোলো, আমার মুখ দিয়ে একটা উহু বেরোলো, এই আহাউটা সবার বেরোচ্ছে না এখন। হ্যাঁ, তার কারণ কি এগুলোর থেকে মানুষ কি একটু দূরে চলে দূরে যাচ্ছে? দূরে সরে গেছে বলে আমার মনে হয়। অথচ হওয়ার কথা ছিল না, এত যখন অপশন এসে গেছে তখন আমরা অপশনের মধ্যে তো ক্লাসিক্যাল মিউজিকও ছিল, আমরা শুনতেই পারতাম। মানে রাগরাগিনী কি মানুষকে অ্যাপিল করে না? অ্যাপিল করে না বলেই আমার মনে হয়, আমি হয়তো সেটাই বলবো। তার কারণ আমি দেখেছি যে এই আজ শ্রাবণ কিংবা তোমার টানে সারা বেলার গান, এগুলো খুব জনপ্রিয় গান, লোকে শোনে। এছাড়া যখন আমি অন্য কোনো ধরনের গান কখনো গাইতে গেছি নর্মাল সাধারণ অনুষ্ঠানে, তখন খুব ভালো হচ্ছে দাদা, এবার তাহলে ওই ইয়েটা করুন, গভীরে যাওয়াটা গান, হ্যাঁ দারুণ হচ্ছে, দারুণ দারুণ গাইলেন অনেক গভীরে যাওয়াটা। হ্যাঁ, মানে ওটা ওনার অ্যাটিচিউডই আমি বুঝতে পারি যে ওটা এবার উনি তাতে স্কিপ করে যেতে চাইছেন, ওটা ওনার ভালো লাগছে। আসলে উনি চাইছেন যে আমি কতটা আমার চেনা গানকে, গানের সাথে নিজেকে রিলেট করতে পারি। আমি অচেনা আর কিছু শুনবো না, আমি অচেনা অজানাটা জানার চেষ্টা করবো না। আমার জানতেই আমার ভালো লাগে না। কারণ আমার এক আত্মীয় ছিলেন, আমার মেসোমশাই ছিলেন, তিনি বলতেন যে তুই ক্রিকেট খেলা দেখিস কেন, এত টেস্ট ম্যাচ কি করে দেখিস রে? কেন, আমার তো টেস্ট ম্যাচ খুব ভালো লাগে, ক্রিকেট বলতে আমি টেস্টই বুঝি, আমি অন্য আমার কোনো ভালো লাগে না। তখন 5 দিন ধরে ক্রিকেট খেলা আমার অধৈর্য লাগে। আমার তার থেকে বরঞ্চ 90 মিনিটের ফুটবল ম্যাচ আমার কাছে অনেক বেশি কাছের। কারণ আমার 90 মিনিট, আমি প্রচন্ড ব্যস্ত, আমার সময় নেই, আমি সেই সময় থেকে বেরিয়ে এসে 90 মিনিট আমি একটা প্রচন্ড একটা এনার্জির মধ্যে থাকবো, থেকে ব্যস্ত হয়ে গেল, ওটা তো ওই সময়টুকুর জন্য, ওটা আর কোনো রেস্ট থাকবে না। আমাদের আসলে এখন গান বাজনাটা ফুটবল ম্যাচের মতো হয়ে একদমই। এবং এই কথাটা তোমার একদম খুব সত্যি কথা বললে, আমি এই কথাটা অনেকজনকে আজকাল বলতে শুনি, এবং তারা কথাটা খুব, অনেকে খুব বেশি একটু কলার তুলে বলে কথাটা। সেটা হচ্ছে যে আমি সোমবার থেকে শুক্রবার প্রচন্ড ব্যস্ত, আমি হেভি খাটাখাটনি করি, সেই জন্য শনিবার রবিবার আমি যে রিক্রিয়েশনটা করব তার ভেতর খুব সেরিব্রাল কিছু থাকলে চলবে না। মানে আমি খুব বাজে একটা হিন্দি ছবি দেখবো, একটা খুব ওছা গান শুনবো, হ্যাঁ এটা আমি কেন শুনছি, বিকজ আমি সোম থেকে শুক্র প্রচন্ড পরিশ্রম করেছি। ঠিক ঠিক। আমি তোমাকে, আমি এরকম জাস্টিফিকেশনের কি অর্থ আমি বুঝে পাই না, জানি। আমি তোমার একটা মজার কথা বলি শ্রীকান্ত, আমি একবার একটা করেছিলাম একটা অনুষ্ঠানে, এবং সেটা আমি দেখিয়েছিলাম যে মানে বৌদিমণি কাগজওয়ালা আমার একটা খুব বিখ্যাত গান, এবং সেটা আমি গাই অনুষ্ঠানে, লোকেরা নাচেন টাচেন। তো যদিও গানটা তৈরি হয়েছিল একদমই অন্যভাবে, যাই হোক সেটা এখন নাচের গান, তো নাচা হয়, খুব আনন্দের বিষয়। কিংশুকে লেখা ছিল। তো গানটা হচ্ছে, একটা ফার্স্ট অন্তরা হয়ে গেছে, হঠাৎ আমার মনে হলো যে আমি গানটা না গাইলে কেমন হয়। তো আমি স্মোক করি, সিগারেট খাই, তো আমি না উইং এর পাশে বসে একটা সিগারেট ধরিয়ে ফেললাম, আর ওদেরকে বললাম বাজিয়ে গেল। আমি বললাম শেষ করে দে, শেষও হয়ে গেল, হাততালিও হয়ে গেল, আমি চলে, কোনো অসুবিধা হলো না। তার মানে গানটা মানে তো নেই না। We have always defined ourselves by the ability to overcome the impossible.
And our greatest strength is our faith. হ্যালো বলতে গেলেন তো আজ মেয়ের গ্র্যাজুয়েশন, এবার সবকিছু বদলে যাবে। সব বদলে যাবে। Educational initiative from the GIS Group, the Wall of Knowledge, engineering lives. আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ ফিরে ফিরে হারায়। সবই ঠিক তবু আজ হাতড়ে বেহিসা, মন খারাপ তোমার রুবিরায়। আজ তুমি একা নিঝুম রাত সাথে ঘুরে মরছ স্মৃতি সাহারায়। কেটেছে বহুদিন স্মৃতিরাজ মলিন, মন খারাপ হলো রুবিরায়। মনে পড়ে রুবিরায় তোমাকে কবিতায়, খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায়। আজ দ্বীপ জলে যেন সে নিভে না সোনা, আমি আজও আছি থাকবো অপেক্ষায়। রুবিরায় রাবেদিবা রেবেদাবা তারা রেবেদারি তেরা রেবেদা রাবেদিবা রাবেদাবা তারা তিনারা দিনারি দারিনারা দারি তেরা রুবিরাবা দিবা পারা রাবেদা ও রেবেদা মারদি রোদ জ্বলছে মনে ঝলসানো দিন জানে, বাজে সে নুপুর বড়ই বেসুরে। অসম্ভাবনা চোখে তোলে যে ঝড়, পাখি আসেনি গায়নি গেছে উড়ে। বিবর্ণ মুখে বয়স খেলা করে, স্বপ্নরাও খেলে আমার মাথায়। জরা জীর্ণ তাকে পৃথিবীর দিব্যে রেখে ভালোবাসছি ভীষণ রুবিরায়। রুবিরায় তোমাকে কবিতায়, খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায়। আজ জলে যেন সে নিভে না সোনা, আমি আজও আছি থাকবো অপেক্ষায়। আমি আজও আছি থাকবো অপেক্ষায়। আমি আজও আছি থাকবো রুবিরায়। রূপঙ্কর গাইছে, আমার মনটা একটু পেছনের দিকে হাঁটলো। কোন সালে রেকর্ডিং হয়েছিল এই গানটা মনে আছে তোমার? 2003। 2003, এতগুলো বছর হয়ে গেল। কিন্তু এই গানটা শুনতে শুনতে তখন আমি নিজে প্রচন্ড থ্রিলড হয়ে গেছিলাম, আমার মনে আছে রুবিরা এটা শুনতে শুনতে। এবং পরে বহুবার রূপঙ্করকে এই গান আপনাদের মতো আমিও মঞ্চে গাইতে শুনেছি, এবং প্রত্যেকবারই কোথাও না কোথাও গানটার কিছু না কিছু অদল বদল করে দেয়। এটা সব থেকে ভালো লাগে আমার, এই যে মাথা দিয়ে গান করা, হৃদয়ের সঙ্গে মাথা খেলানো। ওই যে পীযুষদা বলতেন না যে গান বাজনাটা হচ্ছে বুদ্ধিমান লোকের কাজ। হ্যাঁ, তো রূপঙ্করের সেই সাংগীতিক বুদ্ধিমত্তার কোনো তুলনা নেই। এই গান তো ভীষণ জনপ্রিয় গান তুমি যেটা শোনালে, কিন্তু কখনো কখনো এরকম কোনো গানের কাছেও আসতে ইচ্ছে করছে যে অনেক গান হয়তো গেয়েছি, আমার মন চেয়েছে এই গানটা আরো অনেক বেশি মানুষ শুনুক, কিন্তু ফর সাম রিজন অর দি আদার সেটা হয়তো মানুষের কাছে ততটা পৌঁছয়নি। সেরকমই একটা গান আমরা যদি একটু শুনি। ফোঁটা ফোঁটা করে পেতে হয়, ছুঁতে হয় হৃদয়।
না তুমি না আমি এসো চাই দুজনায় যদি হয়, ফোঁটা ফোঁটা করে পেতে হয়, ছুঁতে হয় হৃদয়। যেন যায় বুড়ি চাঁদ গেছে ভেসে, ঘন রাত্রি বুকে কাঁপছে ভরা জল। কিছু নয় সে তো রোজই ওঠে হেসে, হতো হাওয়া কিছু রৌদ্রে চলাচল। যে যেভাবে দেখে তাকে চায়, তাকে পায় সে হৃদয়। না তুমি না আমি এসো চাই দুজনায় যদি হয়, ফোঁটা ফোঁটা করে পেতে হয়, ছুঁতে হয় হৃদয়। কার লেখা কার সুর ছিল? সৈকত লিখেছিল, অমিত দা সুর করেছিল, অমিত বন্দ্যোপাধ্যায় সুর করেছিল। এটা এর মধ্যে জিঞ্জটির গন্ধ আছে, কি সুন্দর। আচ্ছা, এই যে আমরা তো রাগরাগিনী কথা বলছি, আমার এই কথাটা ইদানিং খুব মনে হয়। ধরো সেলুনে চুল কাটতে গেছি, গান বাজছে, ফিল্মের গান বাজছে, হিন্দি ফিল্মের গান বাজছে। আর জানি না এটা আমার শোনার দোষ কিনা বা আমার ভাবার মনের দোষ কিনা, আমার খানিকক্ষণ পরে এক ধরনের যান্ত্রিকতা মনে হয় ভীষণ। অর্থাৎ মনে হয় যে কোনো ইনস্ট্রুমেন্ট কেউ হাত দিয়ে বা কিছু দিয়ে বাজাচ্ছে না, মানে সবটাই একটা যান্ত্রিক ভাবে বেজে যাচ্ছে। একটা রিদমের একটা লুপ, সেটা ঢাকছে, এটা বেজেই চলেছে। হ্যাঁ, মনে হয় যে কোনোটাই মানুষের কাছ থেকে আসছে না। এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট এটা একটা খুব আলাদা সাবজেক্ট। হ্যাঁ, গানের যন্ত্রানুষঙ্গ পরিচালনা একটা আলাদা স্বতন্ত্র বিষয়। ঠিক। এবং আমরা এই যে হিন্দি ফিল্মের গান শুনে বড় হয়েছি, ইভেন যে জগজিৎজির গানে কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, হিন্দি ফিল্মের গান শুনে বড় হয়েছি, বাংলা গানেও। এই জায়গাটা তোমার কি মনে হয় বলো তো আজকাল? আসলে প্রথমত মিউজিক ডাইরেক্টর এই শব্দটা তো মানে সুরকার আর মিউজিক ডাইরেক্টর দুটোর মধ্যে তফাৎ আছে। মিউজিক ডাইরেক্টর মানে সে সুরও করবে, যেমন সলিল চৌধুরী ছিলেন। হ্যাঁ, সুরও করবে, তিনি গানের বডিটা নিয়ে ভাববেন, কিভাবে তাকে অর্নামেন্টেশন হবে গানটা, সে নিয়ে ভাববেন। এখন অনেকেই সুরকার, বেশিরভাগই সুরকার হলে কি হয়, আমি এবার গানটা এখন যেটা হয়, এখন একটা গান তৈরি হলো, ছবির জন্য গান তৈরি হলো, এবার সেই গানটা তৈরি করার পর আমি একজন প্রোগ্রামারকে দিয়ে দিলাম, এবং সে তো তার কাছে তো সমস্ত ভার্চুয়াল সাউন্ড রয়েছে, মানে সে তার থেকে শরৎ থেকে তবলা থেকে শুরু করে আর্মেনিয়ান ফ্লুট থেকে শুরু করে, মানে ধরা যাক সাইবেরিয়ায় একজন ভদ্রলোক বসে, উনি যদি একটা কখনো একটা কোনো ইনস্ট্রুমেন্ট বাজি থাকে, তারও সাউন্ড রয়েছে। হ্যাঁ, সুতরাং সবই রয়েছে তার কাছে। এবার সে তো বসে বসে সেটা করে ফেললো নানা রকম সাউন্ড টাউন্ড দিয়ে। এবার প্রডিউসার ডিরেক্টরের কাছে চলে গেল গানটা, তারপর তারা ঠিক করে দেখলেন যে তার সাথে তিনি যে ভাবনাটা ভেবেছিলেন, সেই প্রডিউসার বা ডিরেক্টর তার সেই ভাবনাটা যাচ্ছে কিনা। এখন এর সাথে তুমি ভাবো তো কি করে সেই মিউজিক ডাইরেক্টর বা সুরকার সে তার ইনপুটসটা দেবে। তার যদি মনে হয়, আমি এরকম দেখেছি যে একজন খুব নাম করা মিউজিক ডাইরেক্টর এই সময়ের, সে একটি গান রেকর্ড করছে, আমি গানটা গাইবো, হয়তো আমি ট্র্যাক রেকর্ডিং এ গেছি, সেখানে উনি বলেছেন যে এই গানটা একটি শরদের যদি ব্যবহার করা হয় এবং যদি প্রত্যুষকে ডেকে বাজানো হয় কেমন হয়। তখন শরদের কি আছে, এই যে ট্যাং 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 ওটা বাচ্চা, তো ঠিকই তো আছে, ভালোই তো লাগছে, সুন্দর তৈরি হয়েছে, শরদ আবার কি দরকার আছে। এই যে কি দরকার আছে কি দরকার নেই, এটা যখন নির্ধারণ করেন অন্য মানুষেরা যারা মিউজিক্যাল নন, তখন আর সেখানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে তুমি না মিউজিশিয়ানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। যারা কাজ করছেন, শ্রীকান্ত দা, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ জেনে কাজ করছেন, বরঞ্চ আমি বলবো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি শিক্ষিত অনেকের থেকে, এবং তারা কিন্তু জেনে বুঝেই কাজ করছেন, তারা কাজ করতে পারছেন না। যাদেরকে আমরা চাই যারা কাজ করুক, তাদেরকে যেন চিনে নিতে আমাদের ভুল না হয়। বন্ধুরা, বন্ধু, আমি তোমাকে চিনি অ্যাকচুয়ালি, তাই তো?
পেছনে যার হাত ছানি, যার নিঃশ্বাস অবিরত, তার কথাকেই সম্বল করে হলাম তারই অনুগত। আমার সামনে দিশাহীন পথ, আমি যার হাত ধরে চলেছি, সূর্য ওঠার দিব্যি করে তারই সহায় হয়েছি। তুমি 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 কে, শোনো আমি তোমাকে চিনি। তুমি 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 কে, বন্ধু আমি তোমাকে চিনি। তুমি 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 কে, শোনো আমি তোমাকে চিনি। শেষ গানে যাওয়ার আগে শুধু একটা কথা, যেটা আমরা একটু আগে সাজঘরে বসে আলোচনা করছি। বাংলা গান কোন দিকে যাচ্ছে বলে মনে হয় তোমার? আমি তো চাকরি বাকরি খোঁজ করছি। কারণ হচ্ছে আমার কাছে খুব এই পেশাটা এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে এর কোনো মুভমেন্ট নেই, খুব স্ট্যাটিক একটা জায়গার মধ্যে রয়েছে, যেটা আমাদের খুব একটা ভালো লাগে না। এটা তো আসলে ঠিক আর ক্লারিক্যাল জব নয়, এর মধ্যে না অনেক মানে আমি টাকা পাবো বলে আমি গিয়ে কলম পিষবো আর আমি এইটাই করে যাবো এরকম ভাবে হয় না আর কি। এর মধ্যে ভালো লাগা না থাকলে, ভালোবাসা না থাকলে হয় না। আমি দিনের পর দিন গান তৈরি করে যাবো, কেউ গান শুনবে না। আর আমি তো আমি তো ছবির গান কয়েকটা গান গেয়েছি, কিন্তু আমি মূলত বাংলা আধুনিক গানের শিল্পী। আমি মনে করি যে ফিল্ম মিউজিক সারা পৃথিবীতে বাংলা, পাকিস্তানি আর বাংলাদেশি কিছু ছবি ছাড়া আমি জানি না আর কোন দেশে মিউজিক্যাল ছাড়া কোন দেশে ছবিতে এত গান থাকে, আমার কোনো ধারণা নেই। হয়তো থাকে, সেগুলো সাউন্ড ট্র্যাক তৈরি হয়, কিন্তু সেগুলো ছবিতে থাকে না, তার আলাদা করে অ্যালবাম রিলিজ হয়। এবার সেইখানে দাঁড়িয়ে নন ফিল্ম মিউজিকটা যদি বন্ধ হয়ে যায়, সারা ভারতবর্ষে নন ফিল্ম মিউজিকের কোনো অস্তিত্বই নেই, সেখানে দাঁড়িয়ে একজন মিউজিশিয়ান কি করে বেঁচে থাকবে, একজন ভোকালিস্ট কি করে বেঁচে থাকবে, আমার তো কোনো ধারণা নেই। শুধু কনসার্ট করে যাব, দিনের পর দিন শো করে যাব, বনগা হ্যান এই জায়গা থেকে পরে পর শো করতে। সিরিয়াসলি যারা দেখছেন শুনছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, রোজ রোজ শো করতে কোনো শিল্পী ভালো লাগতে পারে না। সুতরাং যে ভালো লাগাটুকু ছিল সেটা হচ্ছে যে আমি একটা বছর অ্যালবাম করব, অ্যালবামে আমার 8টা গান থাকবে, এবং সেইটার জন্য পরের বছরের জন্য আমার লড়াইটা, এবং সেই লড়াইটাই তো আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু তবু আমি চাইবো বন্ধুরা, এই যে রূপঙ্কর যে কথাগুলো বললো, কোন একটা যন্ত্রণার জায়গা থেকে বলেছে, কিন্তু আমি চাইবো যে ও বললো যে চাকরি খুঁজছে, আমি চাইবো এই যন্ত্রণাটা ওকে তাড়িয়ে নিয়ে বেড়াক আরো আরো অনেক গানের জন্য। মানে এই যন্ত্রণা থেকে উঠে আসুক আরো অনেক গান। আমরা আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিতে নিতে পথিক রূপঙ্করের গান শুনব। এই গানটা গাওয়ার আগে একটা দুটো কথা বলিনি, সেটা হচ্ছে এই গানের বেশ কিছু মানে আমি এখন হয়তো সেগুলো নাও গাইতে পারি বা গাইতেও পারি, বেশ কিছু ছোট ছোট জিনিস রেকর্ডিংটা যদি আপনারা শোনেন, তোমার টানে সারা বেলার গানে, এগুলো কিন্তু শ্রীকান্ত দার অবদান। শ্রীকান্ত দা আমাকে বলেছিল হ্যাঁ এইভাবে গাও। হ্যাঁ না বললাম তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথ জানে। তোমার টানে, এই যে বললাম এটা শ্রীকান্ত দা বলেছিল। তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে। তোমার টানে সারা বেলার গানে।
সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে? তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজন, তুমি কথা দেবে? ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে। ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা বেলার গানে।